আমাকে আপনার যখন ভালো লাগেনি বিয়ে করছিলেন কেন? বাবা মায়ের কথা রাখতে। আপনি একটা সেলফিশ দাদুর ছেলে। বুঝতেই যখন পারছো, এখন ঘর থেকে বিদায় হও। এটা তো বাসর ঘর, আমি নতুন বউ, কোথায় যাব? আমার বাবা মা তোমাকে পছন্দ করে এনেছে, তাদের সাথে গিয়ে গল্প করো। বিয়ের আগে তাদের বলতে পারতেন। এই মেয়ে শোনো, এত জেরা করবে না, খাট থেকে নামো বলছি। আমি যাব না, আপনি যান। কি সাহস রে বাবা, আমার ঘর থেকে আমাকে যেতে বলে? নামবে নাকি কান ধরে টেনে নামাবো? আপনি আমার গায়ে হাত দিলেই চিৎকার করব। ধরুন, একবার ধরে দেখুন। ভীষণ বিচ্যুত। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এই বলে বারান্দায় গিয়ে সিগারেট ধরালাম। কিছুদিন আগের কথা, আমার কাছে বিয়ে মানেই একটা প্যারা ছিল। নিজেই কষ্ট করে কামাই কইরা টাকা একটা মাইয়ার পেছনে ঢালো, তারপর আবার এটা করো ওটা করো, শপিং করাও, ঘুরতে নাও, দিনের মধ্যে অজস্রবার দাঁত কেলিয়ে আই লাভ ইউ বলো। এসব আমার দ্বারা সম্ভব না। তাই ঠিক করেছিলাম কোনো বিয়ে করব না। এলাকায় কিছু বন্ধুদের যুক্তি দিয়ে বুঝিয়ে একটা ক্লাব খুললাম, নাম দিলাম চিরকুমার ক্লাব। আমি ছিলাম প্রেসিডেন্ট। সব বন্ধু জিএফ ছেড়ে ওখানে জয়েন করতে লাগলো। বেশ কিছুদিনের সদস্য বেড়ে গেল। যেসব ছেলে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়েছিল তারাও যোগ দিল। বেশ ভালোই চলছিল সব কিছু। বাবার বিজনেস দেখাশোনার পাশাপাশি ক্লাবে কাজ করতে লাগলাম। সেই দিনটা ছিল আমার জন্য খুব ভয়াবহ। আমি ঠান্ডা একদম লাগাতে পারি না। ক্লাব থেকে বেশ রাত করে বাসায় যাচ্ছি। ঠিক এমন সময় হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। কপাল খারাপ, কেন যে সিএনজি নেই রাস্তায়। বাধ্য হয়ে ভিজে ভিজে বাসায় গেলাম। পরের দিন থেকেই শুরু হলো সর্দি, কাশি, ঠান্ডা, মাথা ব্যথা। এতটাই মাথা ব্যথা, বিছানা থেকে মাথা তুলতে পারলাম না, কোনো হুঁশ নেই। ঠিক 5 দিন পর সুস্থ হলাম একটু। যখন বেহুশের মতো পড়েছিলাম, বাবা মা রাত জেগে পাশে বসে থাকতো, আমাকে এটা ওটা বলতো। আমি শুধু মাথা নেড়ে ইশারা করতাম। আরও 2 দিন পর পুরোপুরি সুস্থ হয়ে সকালের দিকে ক্লাবে গেলাম। কিন্তু সেখানে গিয়ে অবাক, বড় একটা তালা ঝুলছে। আমার বন্ধু হৃদয়কে ফোন করলাম, বললাম, গিরে দোস্ত, তোরা কই? আমি বাসায়, তুই কই? এই তো ক্লাবে এলাম, তুই তাড়াতাড়ি আয়। দরজা তালা কেন? তালা কেন মানে? তোর বাবাই তো সেদিন এসে তালা ঝুলিয়ে দিয়ে বলল ক্লাব বন্ধ। তুই নাকি বিয়েতে রাজি হয়েছিস। বিয়ে মানে? কার বিয়ে? সকাল সকাল কি তোকে পাগলা কুত্তায় কামড়াইছে? তোর বিয়ে আবার কার? মেয়েও ঠিক তোর নাকি পছন্দ হয়েছে। তুই কি আবার সত্যি পাগল হলি? আমার বিয়ে? মজা করিস না, তাড়াতাড়ি চলে আয়, অনেকদিন আড্ডা দেওয়া হয় না। পাগল আমি না, তুই তুই আঙ্কেলকে গিয়ে জিজ্ঞেস কর কার বিয়ে। দেখ, তুই কিন্তু ফাজলামো বেশি করছিস। অনেক কষ্ট করে একটা মেয়ে পড়িয়েছিলাম তোর বুদ্ধিতে, সেটাও গেল। এখন কাল একটাকে পড়িয়েছি, প্লিজ আমায় মাফ কর। বিয়ের দাওয়াত দিস, এসে খেয়ে যাব। এই বলেই লাইন কেটে দিল। মেজাজ পুরোপুরি গরম হয়ে গেল। বাসায় চলে গেলাম। যেয়ে দেখলাম মা রান্না করছে। কাছে গিয়ে বললাম, এইসব কি হচ্ছে মা? কেন বাবা, তোর পছন্দের নাড়ু বানাচ্ছি। রাখো তোমার নাড়ু। বাবা কোথায়? তোর বাবা হাটে গেছে গরু কিনতে, সাথে তোর ছোট মামাও। গরু? গরুতে কি হবে? শোনো বোকা ছেলের কথা, বিয়েতে লাগবে না গরু। কার বিয়ে? কি হচ্ছে এসব? বাবা ক্লাব কেন বন্ধ করলো? অয়ন, আমাকে কাজ করতে দে, তোর বাবাকে জিজ্ঞেস করিস। এই বলেই মা চলে গেল। আমি বুঝতে পারছি নিশ্চয়ই কোনো গোলমাল হচ্ছে। আমাকে ফাঁসাচ্ছে না তো? বাবার জন্য অপেক্ষা করতে হবে। রাতে খাবার টেবিলে বসে আছি। ছোট মামা আর বাবা নিজেদের মতো খেয়ে যাচ্ছে, আর এটা ওটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছে। আমি যে সামনে বসে আছি কোনো গুরুত্বই নেই। বাবাকে ছোটবেলা থেকেই ভীষণ ভয় পাই, তাই মনে মনে কথা গুছিয়ে বললাম, বাবা তুমি ক্লাবে গিয়েছিলে? বাবা না শোনার ভান করে মাকে বলল, কই গো, মাছের ঝোলটা যা হয়েছে না, আরেক টুকরো দাও দেখি। মনে মনে রাগ হচ্ছে খুব। কেউ মুখ খুলছে না।
আবার বললাম, শুনলাম বাড়িতে বিয়ে, গরু কিনতে গিয়েছিলে? হ্যাঁ, ঠিক শুনছো। কিন্তু আমার ক্লাবে তালা কেন? তোমার বিয়ের পর তো আর চিরকুমার থাকবো না, তাই তালা দিয়েছি। এই বলেই উঠে চলে গেল। মামাকে বললাম, ছোট মামা শুনলে বাবার কথা? আমার কোনো মত নেই। মামা খাওয়া শেষ করে হাত ধুতে ধুতে বলল, সেদিন রাতে তো তুই বলে দিলি বিয়েতে রাজি, এমনকি মেয়ের ছবিও তোর পছন্দ হয়েছে। তোমরা সবাই মিলে আমার সাথে ষড়যন্ত্র করছো। আমি অসুস্থ ছিলাম, কোনো হুঁশ ছিল না। কি তোমরা বলেছ, আমি বলেছি জানি না, তাই বলে নিজের মতের বিরুদ্ধে বিয়ে? এটা হতে পারে না। শোন বাবা, পাগলামি করিস না, বাবা মায়ের কথা মেনে নে। মেয়ে দেখতে খুব সুন্দর, তোর সাথে মানাবে অনেক। রাখো তোমাদের মেয়ে, আমি কাল বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, দেখি কি করো। সেটা হবে না, তোমার বাবা সেসব আগে থেকে ঠিকঠাক করে রেখেছে। আর আমি এসেছি কেন জানো? তুমি বিয়েতে রাজি না হলে তোমার মা, মানে আমার বাবু, তাকে চিরদিনের জন্য নিয়ে যেতে। এটাই তোমার বাবার আদেশ। ছি, আমার ভাবতেও লজ্জা করছে। বাবা এই বয়সে এসে কি শুরু করেছে? তোমার মতো ছেলে যে মায়ের আছে, তার এমন হওয়া স্বাভাবিক। এই বলেই মামা চলে গেল। নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। এটা কোন ধরনের অত্যাচার? মেনে নেওয়া যায় না। আমি বিয়ে না করলে কার কি সমস্যা বুঝতে পারছি না। একটু পর মা এসে ইমোশনাল নাটক করতে লাগলো আর বলল, সব শুনলি তো বাবা, এই বয়সে এসে স্বামীর ঘর ছাড়তে হবে। তুই না করিস না, রাজি হয়ে যা। খুব ভালো মেয়ে, আমাদের অনেক পছন্দ, তুই সুখী হবি। এই বলেই আঁচলে মুখ মুছতে লাগলো। আমি বললাম, তোমার নাটক থামাও তো মা। এই বলে দিলাম, বিয়ে করছে ভালো কথা, কিন্তু আমি আমার ইচ্ছে মতো চলবো। কোনো বাধা আসলে তখন দু চোখ যেখানে যায় সেখানে চলে যাব। মা সাথে সাথে হেসে দিয়ে বলল, ঠিক আছে বাবা, তাই হবে। যাই, তোর বাবাকে খবরটা দিয়ে আসি। হঠাৎ করে চিৎকার কানে এলো। বাস্তবে ফিরে এলাম। চিৎকারটা আমার ঘর থেকে এলো। মেয়েটার আবার কি হলো? তাড়াতাড়ি করে রুমে গেলাম। গিয়ে দেখি সে নেই, দরজা বন্ধ, কিন্তু কোথাও নেই। গেল কোথায়? ওয়াশরুমও ফাঁকা। পড়লাম মহা বিপদে। আপদটা কোথায় গেল আবার? একটু পর আমাকে অবাক করে দিয়ে খাটের নিচ থেকে বেরিয়ে এলো। আমি হা করে তাকিয়ে আছি। মেয়েটা কি মেন্টাল? খাটের নিচে কি? সে খাটের নিচ থেকে বেরিয়ে আমার সামনে দাঁড়িয়ে বলল, আমার হাতে এটা কি চিনেন? এ কি? এটা কি? আরশোলা, আপনার জন্য ধরে আনলাম খুব কষ্ট করে খাটের নিচ থেকে। এই মেয়ে, তুমি কি পাগল? ওটা ফেলো তাড়াতাড়ি। ফেলবো, তবে আপনার গায়ে। যদি আমার সাথে সারা রাত গল্প না করেন, চলুন খাটের উপরে উঠে বসুন। বসবো না। ঠিক আছে, দিলাম গায়ে। এই বলে সত্যি আমার গায়ে ওটা ছেড়ে দিল। আমি বললাম, এই মেয়ে, তোমার কি মাথায় সমস্যা আছে? বাবা জেনে শুনে আমার সাথে এমন করলো? আরশোলা কেন গায়ে মারে? আপনার মতো সেলফিশ ছেলেদের এটাই উচিত। সকালে যদি এই বাড়িতে তোমাকে দেখি, তোমাকে মেরে ভর্তা বানাবো। আর এখন যদি আপনি আমার সাথে এমন করে কথা বলেন, আমি কি করব জানেন? কি করবে শুনি? ছি, ঠান্ডা পানি গায়ে ঢালবো। তুমি মেয়ে না একটা শাকচুন্নি? দেখুন, আমার একটা নাম আছে। এসব শাকচুন্নি আবার কি? আপনি তখন থেকে যা ইচ্ছে বলতেছেন। আমি ঘুমাবো, আপনি সরুন। সরুন মানে? এটা আমার ঘর, তুমি গিয়ে বারান্দায় শুবে। এই ঘরে এলাও না। আমি অথই। এত সময় ধরে আপনারা আমার আর আমার সেলফিশ বরের কাহিনী শুনছেন। ছোটবেলা থেকে আমি ভীষণ দুষ্টু, ঝগড়া, খোঁচাখুচি, এগুলো আমার ভীষণ পছন্দ। কলেজের মেয়েরা আমাকে সবসময় একটু ভয় করে চলতো। মনে মনে বেশ মজাই পেতাম, নিজেকে একটু অন্যরকম লাগতো। বেশি এসব দিকে মনোযোগ দিতে গিয়ে পরীক্ষায় যা হবার হলো, তাই বাবা বেশি দেরি না করে ছেলে ঠিক করে ফেললেন। অবশ্য আমিও হাঁপিয়ে উঠেছিলাম লেখাপড়া করতে করতে। বিয়ের আগেই বান্ধবীদের বলতাম
আমার সাথে যার বিয়ে হবে তাকে আমি অনেক ভালোবাসবো, কিন্তু আমার বর একটা গোবর গণেশ। একে মানুষ করতে আমার খবর আছে। হঠাৎ করে আমার বর আবার আমাকে বলল, এই যে ম্যাডাম, চুপ কেন? শুনতে পাননি কি বললাম? আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা শুনবো, কিন্তু আজ রাতটা শুধু আমি এ ঘরে থাকি। আমি তো এ বাড়িতে নতুন, আপনি বরং ওই বারান্দায় গিয়ে ঘুমান। আমার কথা শুনে অয়ন কিছু সময় তাকিয়ে থেকে বলল, আজব একটা মেয়ে। ঠিক আছে, এই খাট অর্ধেক তোমার আর অর্ধেক আমার, মাঝখানে এই কোলবালিশ থাকবে। যদি ভুলেও এদিকে আসো তোমাকে ঠেলে নিচে ফেলে দেব। অয়নের কথা শুনে বললাম, আর যদি তুমি আসো এদিকে তখন কি হবে? আমার কথা শুনে অয়ন কিছু না বলে তাড়াতাড়ি অন্যদিকে মুখ করে শুয়ে পড়ল। মনে মনে ভীষণ হাসি পাচ্ছিল। সবে লাইনে আসতে শুরু করেছ। সকালে অয়ন গভীর ঘুমে মগ্ন। অয়নের পাশে ওর ফোন খুব যত্ন করে রেখে দিয়েছে। মনে হচ্ছে ওটা ওর বউ। আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো, ফোনটা লুকিয়ে রাখলাম। বাসর রাতে অনেক জ্বালিয়েছ, এবার মজা বুঝবে। একটু পর শাশুড়ি এলো, এসে বলল, কিরে অয়ন, এখনো ঘুমিয়ে আছিস? তোর বাবা নাস্তা করতে ডাকছে। আমার বর বলল, মা তুমি যাও তো, আমি আর একটু ঘুমিয়ে নেই। আচ্ছা তাড়াতাড়ি আয়। তারপর আমাকে বলল, বৌমা তুমিও চলো, ও একটু পরে আসবে। আমি শাশুড়ির সাথে গিয়ে নাস্তা করে নিলাম। সব শেষে কফি খাবো, তখন মনে পড়লো, আরে আমার বরটা না খেয়ে খেয়ে ঘুমিয়ে আছে, কফিটা ওকে দিলে খুব খুশি হবে। যেই ভাবা সেই কাজ। রুমে গিয়ে দেখি এখনো ঘুমিয়ে আছে। কয়েকবার ডাকাডাকি করলাম, কোনো কথা নেই। ভীষণ রাগ হলো। একটা আঙুল নিয়ে কফিতে চুবিয়ে ধরলাম, আর হুড়মুড় করে উঠে বসলো। চোখ লাল করে বলল, তুমি কি মানুষ নাকি অন্য বস্তু? আমি তোমার বিয়ে করাবো। তুমি মেয়ে না হলে এত সময়ে কি করতে বলো? হয় এই বাড়িতে তুমি থাকবে, না হলে আমি। তুমি যেখানে যাবে আমিও সাথে সাথে যাব। আমি তোমার বউ। এত বউ বউ করবে না তো, এক চোটে সব দাঁত ফেলে দেব। এই বলেই উঠে ওয়াশরুমে চলে গেল। ওর কথা শুনে মনটা সত্যি এবার খারাপ হয়ে গেল। কেন করছে এমন? আমি তো মজা করে এমন করেছি। হঠাৎ করে ওর ফোনের কথা মনে পড়ে গেল। ওটা আমার কাছে। এবার দেখি কি করো। একটু পর বের হয়ে ফোন খুঁজতে লাগলো। আমি চুপ করে বসে আছি। অনেক খোঁজার পর বলল, আমার ফোন কোথায়? বলবো না। আসলে এই জন্যই বিয়ে আমার কাছে একটা পেইন। আমার কাছেও। আমি জানি ফোন তুমি লুকিয়ে রেখেছ। আমি বাইরে যাব, ফোন দাও। দিতে পারি একটা শর্তে। অয়ন বসে পড়ে মাথায় হাত দিয়ে বলল, কি চাও তুমি? তোমার লক্ষ্মী বউ হতে। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে করব। এখন আমার ফোন দাও। ঠিক আছে দিচ্ছি, কিন্তু আমার কথা না শুনলে আরো শাস্তি দেব। ফোনটা নিয়ে আমি বাইরে চলে এলাম। ভাগ্যিস পাসওয়ার্ড জানে না, তাহলে ঘাটাঘাটি করে শেষ করে দিত। মেয়েটা এরকম কেন? হয়তো বংশগত পাগল। কিভাবে এর থেকে বাঁচবো? বাইরে বের হওয়ার সময় দেখি বাবা আর মা বসে কি যেন নিয়ে হাসাহাসি করছে। মেজাজ খারাপ হচ্ছিল খুব। আমার জীবন তেজপাতা করে দুজন বেশ মজায় আছে। মা ডেকে বলল, কিরে কোথায় যাস? খেয়ে যা। ইচ্ছে করছিল চিৎকার করে বলি, তোমাদের ওই স্বাদের বউকে খাওয়াও, কিন্তু বাবার সামনে রাগটা সামলে রাখলাম। বাইরে একটা জরুরি কাজ আছে। বাবা বলে উঠল, তোমার সাধের ক্লাব তো বন্ধ, কোথায় যাও? একবার বাবার দিকে তাকিয়ে বের হয়ে এলাম। বের হয়ে দেখি দুই বন্ধু চায়ের দোকানে। ওদিকে খিদেই পেটে চৌচো করছে। ওখানে গিয়ে বসে বললাম, কিরে কেমন আছিস তোরা? এক বন্ধু আমাকে দেখে দাঁত বের করে দিয়ে হেসে বলল, দোস্ত তুই সকাল সকাল? কেন, আমার কি সকালে আসা বারণ? এই বলে দোকানদার মামাকে বললাম, মামা কড়া করে একটা চা দাও তো, সাথে কিছু ভালো বিস্কিট।
দুই বন্ধু মনে হলো আকাশ থেকে পড়েছে, এমন ভাব করে তাকিয়ে থেকে বলল, কিরে তুই সকালে নাস্তা করিসনি? ঘরে নতুন বউ, কোথায় তাকে নিয়ে আজ সারাদিন রোমান্স করবি, এখানে বসে চা খাচ্ছিস? মেজাজ আগে থেকেই গরম, ওদের কথায় আরো গরম হলো। ওদিকে দুজন খুব মজা নিচ্ছে। রাগের সাথে বললাম, এই তোদের ঘরে কি বউ আছে? এক বন্ধু বলল, না নেই, কিন্তু আমাদের জানা আছে। এই বলেই গা জ্বালানো হাসি। ঠিক এমন সময় ফোন বেজে উঠল। রিসিভ করে বললাম, হ্যালো, কে? আমি অথই। ওই থেকে? ছি, নিজের বউয়ের নাম জানো না? ও বলো, ফোন করছো কেন? কি করো শোনা? মেয়েটা শুধু পাগল না, বেহায়াও বটে। বিয়ের পর দিন কি সব বলছে। আমার কথা শুনে দু বন্ধু কান খাড়া করে আছে, ঠিক খরগোশের মতো। আরে বাবা, তোদের এত আগ্রহ কেন পরের বইয়ের কথা শোনার? ওকে আবার বললাম, ফোন করেছো কেন? আগে বলো কি করছো? বন্ধুদের সাথে নাচানাচি করি। এমা, তুমি নাচতেও পারো? কেন ফোন করেছো বলবে নাকি রাখবো? বলছি শোনো, আমার জন্য আসার সময় কিছু তুলা আনতে পারবে? তোলা দিয়ে কি করবে? না মানে, তুমি তো রাতে ঘুমিয়ে ঘুমিয়ে খুব নাক ডাকো, তাই তোমার নাকে ভরে রাখবো। ওর কথা শুনে ফোনটা কেটে দিলাম। ওরা শুনতে পেলে আমি শেষ। রাগে ইচ্ছে করছিল ফোনটা ভেঙে ফেলি। আল্লাহ, আমাকে উঠায় নাও। বউ যখন দিলে, কি বউ দিলে? রাগে শরীর কাঁপছে, কি করব বুঝতে পারছি না। অপমানের একটা সীমা থাকা উচিত। সারাদিন এদিক ওদিকে ঘুরলাম। দুপুরে ভীষণ খিদে পেয়েছে। সারাদিন তেমন খাওয়া হয়নি, তাই বাসার দিকে গেলাম। কলিং বেল বাজাতেই ঐথি এলো দরজা খুলতে। ওকে দেখে পুরো হা হয়ে গেলাম। আমার টি শার্ট পরে দাঁড়িয়ে আছে। আমি ওকে রাগের সাথে বললাম, এই মেয়ে, তুমি আমার টি শার্ট কোন সাহসে গায়ে দিয়েছ? ছি, তুমি না নতুন বউ, এগুলো পরা দেখলে মানুষ কি বলবে? আমার কি দোষ? টি শার্ট পছন্দ হয়েছে, পরেছি। তুমি একটা আস্ত পাগল। মা কোথায়? মা? মাকে ডেকে লাভ নেই। কেন, কোথায় গেছে? পাশের বাসায়। আমি ঐথির সামনে থেকে এসে ওয়াশরুমে ঢুকলাম। সারা দিন পই পই করে ঘুরেছি। এখন শাওয়ার নিয়ে খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দিতে হবে। কিন্তু তার আগে এই মেয়েটার কি করা যায়? ও একদিনে আমার জীবন অতিষ্ঠ করে তুলেছে। মাকে বলে একটা কিছু করতে হবে। এই মেয়ে নিয়ে আমার চলা সম্ভব না। এতটুকু বুদ্ধি যদি মাথায় থাকে। গোসল সেরে বাইরে এসে দেখি সে শাড়ি পরেছে, আয়নার সামনে দাঁড়িয়ে। মেয়েরা পারেও বটে ঘন্টার পর ঘন্টায় আয়নার সামনে দাঁড়াতে। আমি চুল ঠিক করছি, এমন সময় আমার গায়ে একটা চিমটি কেটে বলল, এই শোনো না। হঠাৎ করে এমন চিমটিতে খুব ব্যথা পেলাম। হাইরে কপাল খারাপ, এমন বউ কারো হয় কিনা জানা নেই। চিমটি দেওয়ার জায়গায় ডলতে ডলতে বললাম, ইচ্ছে করছে তোমার কান টেনে লম্বা করে দিতে। এভাবে কেউ চিমটি কাটে? রাগ করো কেন জান? শোনো, এই জান টান আমাকে বলবে না। তাহলে কি বলে ডাকবো অয়ন? দেব, বলো কি হয়েছে? শাড়ির কুচিগুলো ঠিক করে দাও না। কেন, সিনেমায় দেখো না, নায়িকাকে শাড়ি পরিয়ে দেয় নায়ক কত সুন্দর করে। তুমি নায়িকা না বুঝলে, একটা শাকচুন্নি। আমার ঘাড়ে এসে বসেছ আমাকে মেরে ফেলতে। ছি জান, এভাবে বলতে পারলে? তুমি যদি কুচি ঠিক না করো তাহলে তোমার ওই কালো পাঞ্জাবিটা গায়ে দিব কিন্তু। ঐথির কথা শুনে অবাক হয়ে গেলাম। কি বলে মেয়েটা? সত্যি সত্যি কি ও একটা তার ছাড়া মেয়ে, নাকি ইচ্ছে করে আমাকে জব্দ করছে? আচ্ছা, এতে আবার বাবা মায়ের হাত নেই তো? সবাই মিলে কি আমার সাথে এমন করছে? কি হলো, দাও ঠিক করে। ওর কথা শুনে ওর দিকে তাকালাম। একটা হলুদ শাড়ি গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে। এবার ওর দিকে ভালো করে তাকিয়ে দেখতে লাগলাম। না, মেয়েটা দেখতে খারাপ না। শাড়ির সাথে গায়ের রংটাও কাঁচা হলুদের মতো সুন্দর। আমার এভাবে তাকিয়ে থাকা দেখে খিলখিল করে হেসে দিয়ে বলল, কি দেখছো অমন করে? প্রেমে পড়ছো? লাভ নেই, যদি আমাকে পটাতে পারো তাহলে ভেবে দেখবো। ওর কথা শুনে শরীর জ্বলতে উঠল।
ওর কথা শুনে শরীর জ্বলে উঠল। আমার বয়ে গেছে ওর প্রেমে পড়তে। আবার বলল, কি হলো, দাও ঠিক করে। কত সময় এভাবে দাঁড়িয়ে থাকবো? একান্ত বাধ্য হয়ে ওর কথা মেনে নিলাম। জীবনে কখনো এমন পরিস্থিতিতে পড়িনি। কিভাবে কি করব বুঝতে পারছি না। যাই হোক, শাড়িটা পরা শেষ হলো। আমি খেয়ে এসে বিছানায় শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে গেছি জানি না। যখন ঘুম ভাঙলো দেখি অনেক রাত। ঐথি আমার পাশে ছোট্ট বাচ্চাদের মতো জড়সড়ো হয়ে ঘুমিয়ে আছে। ওর দিকে ভালো করে তাকালাম। ঘুমের ভিতরে কাউকে এত সুন্দর লাগে এই প্রথম বুঝতে পারলাম। সকালে ঘুম ভাঙলো ঐথির চিৎকারে। আমি ধড়ফড় করে লাফ দিয়ে উঠে বসলাম। কি হলো আবার? ওর দিকে তাকিয়ে দেখি ও সোফায় বসে বসে কাঁদছে। ওর কান্না দেখে মনটা খারাপ হয়ে গেল। কাছে গিয়ে বললাম, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? আমার মন খারাপ, তাই কাঁদছি। মন খারাপ সেটা না হয় বুঝলাম, কিন্তু কাঁদছো কেন? আমি এই বাড়িতে আসার পর থেকে টমিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। টমিকে? আমার পোষা বিড়াল, অনেক ভালোবাসতাম ওকে। ওর কথা শুনে হাসবো নাকি কাঁদবো বুঝতে পারলাম না। এতটুকু বুঝতে পারলাম, আমার জীবনের শনি শুরু হয়ে গেছে। ও হঠাৎ করে আমার দিকে তাকিয়ে বলল, তুমি আজ আমার জন্য একটা বিড়ালের বাচ্চা এনে দিবা? ওর কথা শুনে হা হয়ে গেলাম। আমি কোথায় পাবো বিড়ালের ছানা? ওকে বললাম, দেখো আমি পারবো না, বাচ্চাদের মতো করবে না একদম। ঠিক আছে, আমি নিজেই খুঁজে আনবো। এই বলেই উঠে চলে গেল। মনে মনে বললাম, যা খুশি করুক, আমার কি। সকালে খেতে বসে বাবা বলল, শোন, আজ থেকে তুই আমার অফিসে গিয়ে বসবি। বাবার কথা শুনে চুপ করে গেলাম। বাবা চলে যেতেই মাকে বললাম, মা তুমি বাবাকে বলো আমি আপাতত অফিসে বসবো না, দুদিনের জন্য একটু বাইরে যেতে হবে, কাজ আছে। আমার কথা শুনে মা বলল, সে কি কথা অয়ন, ঘরে নতুন বউ, তুই বাইরে যাবি? তাহলে অথৈকেও নিয়ে যা, কিছুদিন দুজনে একসাথে ঘুরে আয়। না আমি একাই যাব, জরুরি কাজ মা, একাই যেতে হবে। এই বলে উঠে চলে এলাম। যাক বাবা, বাঁচা গেল। কিছুদিন এই প্যারা থেকে বাঁচতে পারবো। ঘরে এসে দেখি ঐথি একটা বিড়ালের বাচ্চা নিয়ে বসে আছে। অবাক হয়ে গেলাম, কোথায় পেল এটা? আমাকে দেখে হেসে দিয়ে বলল, বাচ্চাটা সুন্দর না অনেক? কোথায় পেলে এটা? বাবা ধরে এনে দিল। বাবা? বাবা কোথায় পেল এটা? পাশের বাসার আঙ্কেলের, ওনাকে গিয়ে বলতেই দিয়ে দিল। জানো, এইটার নাম আমি আর বাবা দুজন মিলে ঠিক করেছি। বাবাও পাগল হয়ে গেছে এই মেয়েটার পাল্লায় পড়ে। কি বলবো বুঝতে পারছি না। ঐথি আবার বলল, এটার নাম ঝিলমিল। অনেক সুন্দর না নামটা? হ্যাঁ অনেক সুন্দর। আমার কথা শুনে ওটা নিয়ে চলে গেল। না, আজই আমি চলে যাব, না হলে এদের সাথে আমিও পাগল হয়ে যাব। বিকেলে বাসা থেকে বের হয়ে টিকিট কাউন্টারে গিয়ে কক্সবাজারের একটা টিকিট কিনলাম। আমার একটা বন্ধু ওখানে থাকে, ওর কাছে গিয়ে কয়েকদিন কাটানো যাবে। বাসায় এসে কাপড় চোপড় গোছালাম, ঠিক করলাম বাসে উঠে মাকে ফোন করে জানিয়ে দেব। ওই থেকে কোথাও দেখতে পেলাম না। মনে মনে খুশি হলাম, সামনে পড়লে হাজারটা উত্তর দিতে হবে। সিএনজি নিয়ে বাস কাউন্টারে চলে এলাম। অনেক ভালো লাগছে নিজের কাছে। পাগলের আড্ডাখানা থেকে বের হতে পেরেছি। সিটে উঠে বসবো এমন সময় দেখতে পেলাম আমার পাশের সিটে ঐথি বসে আছে বিড়ালের বাচ্চাটা কোলে নিয়ে। আমি হা করে আছি, ভুল কিছু দেখছি না তো? আমাকে দেখে হেসে দিয়ে ঐথি বলল, বাবু আসার আগে ঝিলমিলের জন্য কিছু খাবার নিয়ে এসো। ওর কথা শুনে বড় আকারের শক খেলাম। এর মধ্যে মায়ের ফোন রিসিভ করতে মা বলল, বাবা অয়ন, সাবধানে যাস তোরা। আচ্ছা মা, ঐথি এখানে কি করে এলো? কি করে আবার, তোর বাবা রেখে এসেছে। ও, তোমরা তাহলে আমার পিছনে গোয়েন্দা ঠিক করে রেখেছিলে? রাগ করিস না বাবা, মেয়েটা অনেক লক্ষ্মী। লক্ষ্মীরা ছাই, একটা বিড়ালের বাচ্চা কোলে নিয়ে বসে আছে। পৌঁছে ফোন দিস। এই বলেই মা ফোন কেটে দিল। ভীষণ রাগ হচ্ছে। বাবা নিশ্চিত কাউকে আমার পিছনে লাগিয়ে রেখেছিল।
না হলে কারো জানার কথা ছিল না আমি কোথায় যাচ্ছি। এর মধ্যে দেখতে পেলাম কেউ একজন ঐথির সাথে কথা বলছে। আমি এগিয়ে গেলাম কাছে। কাছে যেতেই ঐথির কথা শুনতে পেলাম। লোকটাকে বলছে, দেখুন, আমার বিড়ালের বাচ্চাটা কাউকে কোনো সমস্যা করবে না, এটা ছাড়া আমি যাব না। লোকটা অসহায়ের মতো মুখটা করে বলল, ম্যাম, এইসব জীবজন্তু বাসের মধ্যে এলাও না, প্লিজ। ওটা রেখে আপনাদের যেতে হবে। আপনি বললেই হবে? আমি ঝিলমিলকে রেখে যাব না। আর আপনাদের বাসে কেন অ্যালাউ না জীবজন্তু? ওদের কি কোনো ইচ্ছে নেই? লোকটা ঐথির কথা শুনে চুপ করে আছে। আমাকে এগিয়ে কাছে যেতে দেখে বলল, স্যার, বিড়ালের বাচ্চাটা রেখে যেতে হবে, এটা আমাদের কৃতপক্ষের আদেশ। আচ্ছা, আমি দেখছি, আপনি যান, আমি ওটা রেখে যাব। লোকটা আমার কথা শুনে চলে গেল। আমি ঐথিকে বললাম, আচ্ছা তোমার সমস্যা কি? এরকম করলে মানুষ কি বলে একবারও কি ভেবেছ? আমার কথা শুনে ও বলল, আমার এত ভেবে কাজ নেই, তুমি বসে বসে ভাবো। ঐথি, পাগলামির একটা শেষ আছে, ওটা আমার কাছে দাও, বাইরে রেখে আসি। আমি বুঝি না ঝিলমিল সবার এত সমস্যা কিভাবে করছে। যদি তোমার ভালো না লাগে তুমি থেকে যাও। এই বলে বিড়ালটাকে আদর করতে লাগলো। না, এই মেন্টাল মেয়ের সাথে কথা বলা অহেতুক। বেশি কিছু বললে হয়তো বাসের ভিতরে উল্টাপাল্টা কিছু করে বসবে। বাসের ড্রাইভারকে কিছু টাকা ধরিয়ে দিয়ে এলাম, তাছাড়া আর কোনো উপায় নেই। গাড়ি চলতে শুরু করেছে কক্সবাজারের উদ্দেশ্যে। ঐথি সারা পথ কথা বলে বলে আমার মাথা ব্যথা করে দিয়েছে। যদি একটু চোখ বুজে এসেছি, আঙ্গুল দিয়ে চোখে খোঁচা দিয়ে ডেকে তুলে আবার ওর কথার ঝুলি শুরু করেছে। মনে মনে চিন্তা করি, মেয়েটার মুখ ব্যথা করে না এত কথা বলতে? কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, বিড়ালের বাচ্চাটা চুপচাপ ছিল, কোনো ঝামেলা করেনি। দেখতে দেখতে চারিদিকে অন্ধকার হয়ে গেল। আমরা রাতের খাবার খেয়ে নিলাম। বাস সকালের আগে পৌঁছাবে না। হঠাৎ করে টের পেলাম ঐথি আমার কাঁধে ঘুমিয়ে পড়েছে। যাক বাবা, বাঁচা গেল। এবার যদি মাথাটা একটু ঠান্ডা হয়। আমি ছিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছি। ঐথির চুল এলোমেলো হয়ে আমার নাকে মুখে এসে পড়েছে। বেশ কয়েকবার চুলগুলো সরিয়ে দিলাম, কিন্তু হঠাৎ করে আমার যেন কি হলো, ঐথির চুলগুলোর সাথে একটা বেশ মিতালি তৈরি হলো, বরং ভালো লাগতে শুরু করলো। এর এলোমেলো চুলের দুষ্টুমিগুলো। আমাদের হোটেলের বুকিং করতে করতে সকাল হয়ে গেল। বন্ধু ফোন করেছিল, ওকে বললাম ঐথি আমার সাথে, তাই হোটেলে উঠেছি। অনেক রিকোয়েস্ট করলো ওর বাসায় থাকার জন্য, কিন্তু শেষে বললাম তোদের ওখানে সময় করে এসে ঘুরে যাব। এই মেন্টাল মেয়ে নিয়ে হোটেলে থাকাই ভালো। দুজনে নাস্তা করে নিলাম। খাওয়ার পর ঐথি বলল, বাবু চলো আমরা সমুদ্রে ভিজে আসি। এইমাত্র জার্নি করে এলাম, আমি এখন ঘুমাবো, তুমি রেস্ট নাও, পরে যাওয়া যাবে। না, এখন যেতে হবে, চলো। পাগলামি ভালো লাগে না ঐথি। এই বলেই আমি শুয়ে পড়লাম। মনে হচ্ছে এখনও বাসের ধাক্কা সমস্ত শরীরে ভো ভো করছে। হঠাৎ করে ওর দিকে তাকিয়ে দেখলাম গাল ফুলিয়ে বসে আছে। ওকে মিষ্টি করে বললাম, আমি ঘন্টাখানেক ঘুমাই, তারপর বাইরে যাব। তুমি কোনো কথা বলবে না ঘুমের ভিতরে। তোমার যদি ঘুম না আসে বসে বসে টিভি দেখো। এই বলে ঘুমিয়ে গেলাম। না হলে কথা বলে বলে আমার ঘুমের 12টা বাজিয়ে দিবে। সারা রাতের জার্নি আর নির্ঘুম রাত সব মিলিয়ে কয়েক ঘন্টা কিভাবে কেটে গেল জানি না। আমার যখন ঘুম ভাঙে ঘরের দিকে তাকিয়ে দেখি ঐথি নেই। কোথায় গেল ও? ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলাম, কিন্তু ও এখনও রুমে আসেনি। প্রথমে ভেবেছিলাম হয়তো রুম থেকে বাইরে বের হয়েছে। আমি রুমের বাইরে গিয়ে ওকে খুঁজতে লাগলাম, কিন্তু ও কোথাও নেই। টেনশন হতে লাগলো, মেয়েটা কোথায় গেল? অচেনা অজানা জায়গা, যদি ওর কিছু হয়ে যায়? না, আমি আর ভাবতে পারছিলাম না। মনে হচ্ছে পাগল হয়ে যাব টেনশনে। প্রায় আধা ঘন্টা ধরে ওকে খুঁজতে লাগলাম। ওর ফোনটা রুমে দেখে এসেছি, ফোন করব সেটাও পারছি না। আমি সমুদ্রের তীরে এলাম, এখানে আসার সম্ভাবনা বেশি। সত্যিই তাই, যেটা চিন্তা করেছিলাম। কাছে গিয়ে দেখি সমুদ্রের তীরে পাহাড় ডুবিয়ে বসে আছে বিড়ালের বাচ্চাটাকে কোলে নিয়ে। প্রচণ্ড মেজাজ খারাপ হলো। ইচ্ছে করছিল কষে একটা চড় দিতে। পাগলামির একটা লিমিট থাকে।
কাছে গিয়ে ওকে রাগের সাথে বললাম, রুমে চলো। ও আমার রেগে যাওয়া চোখ দেখে ভয় পেল, কোনো কথা না বলে রুমে চলে এলো। তাকিয়ে দেখি চুপ করে বসে আছে। কাছে গিয়ে মাথা উঁচু করে বললাম, দেখো ইতি, আমি অনেক ভেবে দেখেছি, তোমার মতো মেন্টাল মেয়ে নিয়ে আমার চলা সম্ভব না। ফিরে গিয়ে তুমি তোমার মতো আর আমি আমার মতো। আমার কথায় ঐথি চুপ করে শুনে যাচ্ছে। আমি ওকে আবার বললাম, নতুন জায়গায় তুমি কিছু চেনো না, জানো না, কোন সাহসে বাইরে গিয়ে বসেছিলে? যদি কিছু হয়ে যেত তোমার বাবা মাকে আমি কি জবাব দিতাম? এবারও মুখ খুলল। আমি বাইরে যেতে চাইনি, ঝিলমিল হারিয়ে গিয়েছে, তাই ওকে খুঁজতে গিয়ে। ওর কথা শুনে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, চিৎকার করে বলে উঠলাম, ঝিলমিল ঝিলমিল এই শব্দটা আমার মাথা খারাপ করে দিয়েছে। ওকে আমি এখনই বাইরে রেখে আসব। দাও, এদিকে দাও। আমি একরকম জোর করে ওটা নিয়ে বাইরে রেখে এলাম। আপদটা বিদায় হলো। রাগ পুরোপুরি কমাতে পারছিলাম না ওটাকে বাইরে না রাখা পর্যন্ত। ঐথি সেই থেকে চুপ করে বসে আছে। আমি দুপুরের খাবার সেই বিকেলে খেলাম। ঐথি অনেক আগেই খেয়ে নিয়েছিল। আমি ঘুমে থাকতে থাকতে সেদিন বাইরে যাওয়ার মুড আর ছিল না। বাবা মায়ের সাথে কথা বললাম কিছু সময়। ঐথিও কথা বলছিল, কিন্তু ওর সেই চটপটে ভাব ছিল না, কেমন যেন চুপচাপ। ওর এই চুপচাপ দেখে আমার কেমন যেন একটা শূন্যতা কাজ করছিল, যেটা শুধু অনুভব করতে পারছিলাম কিন্তু প্রকাশ করতে পারছিলাম না। রাতে দুজনেই ঘুমিয়ে আছি। হঠাৎ করে আমার ঘুম ভাঙলো ওর শরীরের গরম তাপে। ও শীতে সড়ো সড়ো হয়ে আছে। আমি কপালে হাত রাখতেই টের পেলাম প্রচণ্ড জ্বর ওর গায়ে। আমার মনে হচ্ছে হাত পুড়ে যাবে। আমার বুঝতে বাকি নেই এটা হওয়ারই কারণ। নতুন আবহাওয়ায় তার উপর কয়েক ঘন্টা পা ডুবিয়ে বসেছিল। যত সময় যেতে লাগলো ও বেশি কাঁপতে লাগলো। ওর গায়ে কম্বল জড়িয়ে দিলাম, কিন্তু না, কাঁপা থামছে না। এখন কি করব বুঝতে পারছি না। গভীর রাত, কাকে ডাকবো? এসব চিন্তা করে ওর গায়ে 2-3টা আরও কম্বল জড়িয়ে দিলাম। সমানভাবে কেঁপে যাচ্ছে। ওকে নিজের অলিঙ্গনে জড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। কোনো কিছু না ভেবে ওকে আমার শরীরের উষ্ণতায় জড়িয়ে ধরলাম। ওভাবে ধরার পর ও কিছু সময় কেঁপেছে। অনেক সময় পর ও স্থির হলো, কিন্তু আমি ওকে ছাড়লাম না। ওভাবে ঘুমিয়ে গেলাম। হয়তো পাগলিটার প্রেমে পড়েছি। আর একবার বইয়ের প্রেমে পড়লে চোরাবালির মতো শুধু ভালোবাসায় তলিয়ে যেতে হয়। সকালে ঘুম ভাঙলো বইয়ের চিৎকারে। আমাকে একটা ঘুষি দিয়ে বলল, অনেক ঘুমাইছো, এবার ওঠো। ওর এমন পাগলামিতে আমার সয়ে গেছে, তাই ব্যথা পাওয়া জায়গায় ডলতে ডলতে বললাম, এভাবে কেউ ঘুম ভাঙায়? কি হয়েছে বলো? তুমি কাল আমার ঝিলমিলকে বাইরে রেখে এসেছো। ওর মন খারাপ করে ওই যে বসে আছে, যাও ওকে সরি বলে নিয়ে আসো। এই প্রথম ওর কথায় হেসে দিলাম। আমি বুঝে গেছি ওর এই পাগলামি দেখেই আমার সারা জীবন কাটাতে হবে। তাই দেরি না করে আপদটাকে এটা ওটার লোভ দেখিয়ে ওকে নিয়ে এলাম। বউ আমার ভীষণ খুশি। কিছু কিছু ভালোবাসা আছে, তাদের হাসি মাখা মুখটাই বেশি ভালো লাগে, সেটা যে কোনো কিছুর বিনিময়েই হোক। আমি আমার বউকে নিয়ে আজ শাড়ি পরিয়ে দিলাম। তারপর সারা দিন ওর হাতে আমার হাত রেখে সমুদ্র ঘুরলাম। ভীষণ একটা ভালো লাগা কাজ করছিল। অন্ধকার হতেই আমরা পাড়ে বসলাম, সূর্য ডোবা দেখলাম দুজনে মিলে। ঐথি আমার কাঁধে মাথা রেখে বসে আছে। বিড়ালের বাচ্চাটা চুপ করে আমাদের পাশে বসা। ও হয়তো বুঝে গিয়েছিল আমাদের আবেগের অনুভূতিগুলো। ওর চুলগুলো আমার সাথে আবারও মিতালি করতে এলো। আমি নিজেকে ওর মাঝে হারিয়ে ফেললাম। মনে মনে বাবা মার উপরে ভীষণ রাগ হচ্ছিল। আরও কয়েক বছর আগে জোর করে বিয়েটা দিলেই কিন্তু হতো, শুধু শুধু সময়গুলো নষ্ট করলাম। রাত এখন অনেক গভীর। আমি আমার বউকে নিয়ে হোটেলে ফিরবো এখন। আর আপনারা এই যে পাঠক পাঠিকারা, হ্যাঁ আপনাদেরকেই বলছি, অনেক তো খুনসুটি আমাদের শুনলেন, এবার না হয় বাকিটা আমাদের মতো করে থাকতে দিন। সবশেষে ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে থাকে তাহলে আর দেরি না করে এক্ষুনি ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।